ইয়েস ভাইয়া, পরীক্ষার হলে পড়ে গিয়েছিলাম 3 থেকে 3.4, কিন্তু তোমার অপশনে দেওয়া আছে 2 থেকে শুরু হয়েছে। গত বছর এসেছিল, এবছরও আসবে না, 3 বছর আগে এসেছিল, তার মানে এইটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা যদি একটু রেজাল্ট বিবেচনা করি, তাহলে কিন্তু প্রায় 2.5 লক্ষের মতো শিক্ষার্থী শুধুমাত্র আইসিটিতেই কিন্তু ফেল করেছে। আসসালামু আলাইকুম। তোমাদের মনে অনেক প্রশ্ন, কিভাবে আসলে আইসিটি পড়া উচিত। এইভাবে যদি তুমি আইসিটি না পড়ো তাহলে নিশ্চিত তুমি ফেল করবে। ঠিক আছে, 2025 সালের আমরা যদি একটু রেজাল্ট বিবেচনা করি, তাহলে কিন্তু প্রায় 2.5 লক্ষের মতো শিক্ষার্থী শুধুমাত্র আইসিটিতেই কিন্তু ফেল করেছে। খুবই বড় একটা নাম্বার। তাই এই নাম্বারটা যাতে তোমার ক্ষেত্রেও না হয় বা তুমিও যাতে এর মধ্যে ইনক্লুডেড না হয়ে যাও, তার জন্য অবশ্যই সিরিয়াস হতে হবে। এখন প্রথমেই আমি আলোচনা করতে চাই কিছু কমন ভুল নিয়ে, যেটা আসলে তোমাদের ক্ষেত্রে খুব 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 বেশি হবে। প্রথম যেই ভুলটা, সেটা হলো সৃজনশীলের ক্ষেত্রে। আচ্ছা, সৃজনশীল আমি তো অনেক আলোচনা করি ভাইয়া, আমি আসলে খুব ভালো সৃজনশীল পারি। কথাটা সত্য না, অনেক ক্ষেত্রেই সত্য না। তুমি আসলে উদ্দীপকই অনেক ক্ষেত্রে বুঝো না, এটা সত্যি কথা ভাই। আমি স্টুডেন্টদের থেকে যেটা সব থেকে বেশি আসলে পাই, তারা উদ্দীপক আসলে বুঝেই না। অনেক ক্ষেত্রে কোনটাকে আসলে ইঙ্গিত করা হয়েছে সেটা সম্পর্কে তার কোনো আইডিয়াই নাই। এটা খুবই মারাত্মক একটা ভুলের মধ্যে পড়ে। তাই তোমাকে প্রথমেই এই জিনিসটা এনশিওর করতে হবে যে আমি যেন উদ্দীপকটা বেশি ভালো করে বুঝতে পারি, কারণ এইখান থেকেই তোমার আসলে গ এবং ঘ সাধারণত এই দুইটারই অ্যান্সার করতে বলা হয়। এখন তুমি চিন্তা করো যে এটার জন্য 3 মার্ক আর এটার জন্য 4 মার্ক, তার মানে প্রতিটা সৃজনশীলে তোমার 7 মার্ক কিন্তু রিস্কের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তাই উদ্দীপকটা ভালো মতো পড়ার চেষ্টা করো। তোমরা আসলে যখন প্রিপারেশন নাও তখন চিন্তা করো ইয়েস, একদম ডিরেক্ট কোশ্চেন আসবে, ডিরেক্ট কোশ্চেন দেখে একদম উত্তর করে ফেলবো। কিন্তু তোমাকে কিন্তু ওইভাবে ডিরেক্ট প্রশ্ন বলা হবে না। ঠিক আছে, মনে করো তোমার সামনে এরকম একটা ছবি মতো, তোমরা আসলে প্রিপারেশনের সময় কি করো সেটা বলি। ধরো এখানে একটা মানুষ আছে, ঠিক আছে, এরকম একটা মানুষ আছে। ধরো এরকম একটা মানুষ, ঠিক আছে, এই মানুষের কি নাই? ধরো একটা হাত আছে আর একটা হাত ছোট, ঠিক আছে, আরেকটা হাত ছোট করে দিই, তোমরা আমার মন খারাপ করো না। ঠিক আছে, ধরো যে চোখ আছে, নাকও আছে। এখন তোমাকে আমি যদি বলি ভাইয়া, এই ব্যক্তির অনেক বৈশিষ্ট্য আছে, সে ভালো খেলাধুলা করে, ঠিক আছে, তারপরে সে ধরো পড়াশোনা মোটামুটি করে, এগুলো তার ফিচার বা বৈশিষ্ট্য বলতে পারো। এখন এর নাম ধরো দিলাম কুদ্দুস, না কুদ্দুস না, কি দিব, আহ ধরো দিলাম কিছু একটা দিলাম, ধরো যে কি দেওয়া যায়, ধরো কিং দিলাম, ঠিক আছে, রাজা, এর নাম রাজা, ঠিক আছে, ধরো কিং। তোমরা প্রিপারেশনের সময় কিং এর সকল ফিচারগুলো মুখস্থ করো এবং সেটাই তোমার টার্গেট থাকে যে কিং সম্পর্কে যদি একটু বলা হতো তাহলে কিন্তু আমি ভালো অ্যান্সার করতে পারতাম। পড়াশোনার এই ওয়েটাই আসলে ভুল। তোমাকে বুঝতে হবে এইটা কিং এর বৈশিষ্ট্য, তার মানে কিং কে আইডেন্টিফাই করার জন্য এই বৈশিষ্ট্যগুলাই লাগে। উদ্দীপকটা সাধারণত এই বৈশিষ্ট্যগুলাকেই টার্গেট করে। তোমরা যে কোনো জিনিসই যখন পড়াশোনা করবা, একটু রিভার্স ওয়েতে পড়াশোনা করার চেষ্টা করবা মাঝে মাঝে। আমি বারবার স্টুডেন্টের বলি, যখনই পড়বা এই ফিচারগুলা মাথায় রাখার চেষ্টা করবা, এবং ফিচার দেখে যেই মানুষটা আসলে তো মানুষ নিয়ে তোমার আইসিটিতে আসবে না, ধর কোনো একটা ক্যাবল, ঠিক আছে, বা ধরো যে কোনো একটা নাম্বার সিস্টেম, যে কোনো বিষয়, এই বৈশিষ্ট্যগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে এটা আসলে কোন জিনিসটাকে ইঙ্গিত করতেছে। দেন যখন তুমি আইডেন্টিফাই করতে পারবা, তারপরে না তুমি অ্যান্সার করবা। এখানেই অনেক মানুষ ভুল করে ফেলে। এর জন্য আসলে কি করা উচিত, তোমার কাছে কি মনে হয়? তোমার কাছে যেটা মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। প্রথমে যেটা করতে হবে, যখন পড়াশোনা করবা এই ফিচারগুলো মাথায় রাখবা যে কোনটার সাথে কোনটা, কোনটার সাথে কোনটা। ঠিক আছে, এর জন্য অনেকগুলা টেকনিক আছে, আমি একটা একটা করে বলবো। তো এই জিনিসটা বুঝলাম যে আসলে উদ্দীপকে কেন আমরা বুঝি না। সেকেন্ড যেটা ওয়ে, তোমার কাছে যে কোনো বই থাকতে পারে, টেস্ট পেপার থাকতে পারে, নর্মাল বইয়ের ক্ষেত্রেও দেখো যে সৃজনশীল থাকে প্রত্যেকটা অধ্যায় শেষে। তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, তোমার ব্রেনকে একটু বোঝানোর চেষ্টা করো যে এইভাবেও কিন্তু অ্যান্সার করতে হবে। তো তুমি এটার সাথে একটু কোপ আপ করে ফেলো। যদি এটা করতে পারো এবং উদ্দীপকে তুমি যদি যথেষ্ট টাইম দিতে পারো, তাহলে দেখবা তোমার এই জিনিসের সমস্যা আর হবে না, কারণ এখানে কিন্তু 7 মার্ক ডিপেন্ড করতেছে। বুঝতে পারছি তাহলে কোথায় সমস্যা, এই সমস্যাগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা বুঝলাম, তার মানে উদ্দীপক আমার মোটামুটি শেষ হলো। এরপরে কি আছে, এরপরে দেখো এমসিকিউ। এমসিকিউ এর জন্য বোর্ড বই না পড়া। আগে সবাই বুকে হাত রেখে বলো তো, কে কে জানতা যে কলেজে যারা পড়তেছো তাদের জন্য আইসিটিতে একটা বোর্ড বই আছে? এই যে সত্যি বুকে হাত রেখে কমেন্টে বলবা যে এইটা তোমরা কে কে জানতা
যে তোমাদের কলেজের জন্য আইসিটিতে একটা বোর্ড বই আছে। আমি জানি অনেক শিক্ষার্থী আছো এটা জানোই না। কারণ কি, মুজিবুর রহমানের স্যারের বই, ওটার বই, সেটার বই, রুমান ভাইয়ের বই, এমন বই, ওমন বই, অনেক অনেক বই নিয়ে তোমরা জানো, কিন্তু তোমার যে একটা বোর্ড বই আছে সেটাই অনেকে জানো না। সত্যি কথা অনেকেই জানো, এরকম অনেক স্টুডেন্ট লিখছে। কারণ এটা আসলে তোমাকে তো কলেজ থেকে দেওয়া হয় না। কিন্তু এনসিটিবির ওয়েবসাইটে কিন্তু তুমি যদি যেয়ে দেখো, উচ্চ মাধ্যমিক যা দেখবা, দেখে পাইয়া যাবা আইসিটি বই। যদি এখনো না পেয়ে থাকো এখনই ডাউনলোড করে রাখো, অথবা এটা কিনতেও পারতে পারো। ঠিক আছে, হার্ড বুকটাও পাওয়া যায়, হার্ড কপি কিনে রাখতে পারো। এইটা যখন পড়বা তুমি এমসিকিউ এর জন্য কিছু কিছু জায়গায় খুবই ভালো করতে পারবা। কেন জানো, আমি তোমাকে বলি। অনেক ক্ষেত্রে অনেক বইতে তোমাদের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমার বইতে লেখা, কি লেখা, 3 থেকে 3.4 সামথিং কিছু একটা, ধরো যে রেঞ্জ। আবার আরেকজনে বলো, বিশ্বাস করেন ভাই আমার বইতে লেখা 3 থেকে 4.1, 3 থেকে 4.1। আবার আরেকজনে বলে ভাইয়া ওরা দুইজন ভুল বলতেছে। কেন ভুল বলতেছে ভাইয়া, আমি তো জানি 2 থেকে 4.1। আল্লাহ। এন্ড মজার বিষয়, এরকম ঘটনা তোমাদের আইসিটিতে খুবই খুবই অহরহ ঘটে। বিশেষ করো এরকম বিভিন্ন জিনিসের রেঞ্জ আছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি হইতে পারে, তারপরে মনে করো দৈর্ঘ্যের ক্ষেত্রে হইতে পারে, এরকম অনেক অনেক জিনিস। তুমি যদি পুরো বইটা পড়ো এরকম জিনিস দেখবা ভাইয়া। এবং সত্যিকার অর্থে একটা জিনিসেরই এরকম 3-4টা রেঞ্জ থাকে। বুঝতে পারছি। এখন প্রশ্ন আসে ভাইয়া কোনটা অ্যান্সার করবো, বোর্ড পরীক্ষার সময় কোনটা অ্যান্সার করা উচিত আমার ভাইয়া। অনেকের এই জায়গাটাতে ভুল হয়। এখন টিচার আসলে কোনটাকে রাইট ধরবে, কারণ অনেক অনেক বই বাজারে আছে। এই কারণে, শুধুমাত্র এই কারণে এমসিকিউ এর জন্য বোর্ড বইটা মাস্ট পড়তে হবে। কারণ এগুলির মধ্যে যেই ইনফরমেশনটা তোমার বোর্ড বইতে দেওয়া আছে সেটাই রাইট, সেটাই কি রাইট। আর বাকি জিনিসগুলা কি ভুল না ভাই, ভুল না। কিছু কিছু জিনিসের রেঞ্জ বলে দেওয়া থাকে অনেক সময়। ঠিক আছে, এখন যে রাইটার বিদেশে কোনো একটা রাইটারের বই ফলো করছে, তো সেখান থেকে ইনফরমেশন নিছে। সত্যিকার অর্থে বলতে গেলে ধরো এই জিনিসটা রেঞ্জ ধরো 2 থেকে ধরো যে 4.1, ঠিক আছে, এরকম হইতে পারে। এখন কারো কারো কাছে মনে হয়েছে না এটা 3 থেকে 4.1 হয়। ঠিক আছে, ওইরকম ঘটনার কারণে এরকম রেঞ্জের ভ্যারি করে। তো এই জিনিসটার জন্য তুমি যদি চাও না আমার 100% অ্যাকুরেট হোক এমসিকিউতে, আমি একদম ফুল কাপাই দিয়ে আসতে চাই পরীক্ষার হলে, তাহলে অবশ্যই ভাই এমসিকিউর জন্য বোর্ড বইটা পড়বাই। ঠিক আছে, বোর্ড বই না পড়লে শেষ শেষ শেষ। পরীক্ষার হলে যা দেখবা, ইয়েস ভাইয়া পরীক্ষার হলে পড়ে গিয়েছিলাম 3 থেকে 3.4, কিন্তু তোমার অপশনে দেওয়া আছে 2 থেকে শুরু হয়েছে। এখন তো তুমি গেছো হলে, কোনটা দিব? বুঝতে পারছো? তো এই জিনিসটা যাতে তোমার ভুল না হয়, অবশ্যই ভাইয়া তোদেরকে বলতেছি ভাই প্লিজ বোর্ড বইটা পড়িস। ঠিক আছে, বোর্ড বইটা প্লিজ এমসিকিউর জন্য পড়িস। খুব বেশি বড় বই না, খুবই চিকন একটা বই আছে। প্লিজ, ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। এরপর আসতেছে ভাইয়া, এইটা অনেকের ক্ষেত্রে এইবার থেকে ভুল হবে। ঠিক আছে, পূর্বের বোর্ড প্রশ্নের উপর নির্ভরশীলতা। গত বছর এসেছিল, এবছরও আসবে না, 3 বছর আগে এসেছিল, তার মানে এটা গুরুত্বপূর্ণ টপিক। এরকম জিনিস যদি তুমি চিন্তা করো ভাইয়া, এবছর কিন্তু এই জিনিসগুলা প্রশ্নগুলা কঠিন হচ্ছে এবং অনেক বেসিক থেকে আসতেছে। এটা করা যাবে না। এখন তুমি আগের বছরের প্রশ্নগুলা, বিশেষ করে বোর্ড প্রশ্নগুলা দেখতে পারো। ঠিক আছে, দেখতে পারো, কোনো সমস্যা নেই, দেখতে পারো, তুমি সলভ করতে পারো, প্র্যাকটিস করতে পারো, এটা ভালো। বাট নির্ভরশীলতা দরকার নাই। কারণ আমি যদি আগের বছরগুলার প্রশ্নগুলা দেখি, যেমন 2025-এর কোশ্চেন বাদ দিয়ে আগের বছরগুলা, তখন মোটামুটি প্যাটার্ন একটা সেম প্যাটার্নে থাকতো। আইডিয়া করা যাইতো যে গত বছরের আগের বছর আসছিল, তাহলে এই টপিকটা মনে হয় ইম্পর্টেন্ট। এবার থেকে মানে 2026 থেকে এটা আসলে বড়টা একটু টাফ। ঠিক আছে, একটা আইডিয়া করা যায়, বাট তুমি নিশ্চিত না যেখান থেকে প্রশ্ন আসবেই, এটা নিশ্চিত করে বলতে পারো না। তাই পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না আগের বছরের বোর্ড প্রশ্নের উপর। তুমি আইডিয়া নিতেই পারো, কিন্তু এটা মাথায় রেখো না ভাইয়া, বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন গত 10 বছরে কখনো এই টপিক থেকে প্রশ্ন আসে নাই, কিন্তু তুমি পরীক্ষার হলে যে দেখবা আল্লাহ এখান থেকে প্রশ্ন চলে আসে, তখন তুমি কি হয়ে যাবা, অবাক হয়ে যাবা। ঠিক আছে, এই অবাক যাতে না হও, তাই পুরোপুরি এখান থেকে এটার উপরে নির্ভরশীল হওয়া যাবে না। বুঝতে পেরেছি, মাথার মধ্যে রাখতে হবে এই জিনিসটা। এরপর কি আছে দেখো, বেসিক ক্লিয়ার না থাকা। অনেকের মাথায় যেটা চিন্তা থাকে, একদম মনে করো যে এক্সামের আগে, এইচএসসি এক্সামের আগে ভাইয়া টেস্ট পেপার একদম শেষ করে ফেলছি ভাইয়া, ঝাঁকানাকা হয়ে গেছে ভাইয়া, কিন্তু পরীক্ষার হলে যা দেখছি আয় হায় কোনটাই কমন পড়ে নাই। কমন পড়বে কেমন, বেসিক থেকে এখন কোশ্চেন আসা শুরু করছে। সো প্রিপারেশন এমন ভাবে নিতে হবে যে তুমি যেখান থেকে প্রশ্ন আসুক তুমি যাতে পারো। এন্ড সত্যিকার অর্থে একটা কথা বলি ভাইয়া, যাদের বেসিক ক্লিয়ার থাকে তাদের খুব একটা মানে পড়াশোনা করতে হয় না ভাইয়া। একই টাইপের ম্যাথ তুমি নিজেই করতে পারবা।
কিন্তু তুমি কি করো, ভাইয়া মুখস্থ করবো ম্যাথগুলা, বইয়ের 10টা ম্যাথ আছে, 10টা ম্যাথ পড়ে গিয়েছি, কিন্তু পরীক্ষার হলে 11 নম্বর প্রশ্ন চলে আসে, আমিও অবাক, স্যারও অবাক, আমার রেজাল্ট অবাক হয়ে গেছে। ঠিক আছে, এমন যাতে না হয়। ঠিক আছে, বেসিক ক্লিয়ার করতে হবে, এখনো অনেক সময় আছে। তুমি যখনই ভিডিওটা দেখতেছো, তুমি একটা কাজ করো ভাইয়া, সময় অনেক আছে, জাস্ট প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, তুমি ভালো করতে পারবা। বাট বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক যদি ভালো মতো ক্লিয়ার না করতে পারো, তাহলে সমস্যা। ওই সারফেস লেভেলের পড়াশোনা দিয়ে এখন আসলে ভালো করা যাবে না। ঠিক আছে, করা সম্ভব না। তো এই কমন ভুলগুলা তুমি যখনই আমার ভিডিওটা দেখতেছো, এইচএসসি আইসিটির জন্য করা যাবে না। ঠিক আছে, এবং আমাকে প্রমিস করো, এবং কমেন্টে অবশ্যই লিখবা যে ভাইয়া প্রমিস করতেছি এই ভুলগুলো অবশ্যই করবো না। ঠিক আছে, আমি কিন্তু সবার কমেন্ট দেখবো। ওকে, এটা না হয়ে গেল ভাইয়া, কিছু কমন ভুল নিয়ে আলোচনা করলাম, এখন আমাকে কিছু বলে দেন ভাই কি কি করা উচিত। ঠিক আছে, চলো, যেভাবে আসলে পড়াশোনা করতে হবে। অনেকে বলছে ভাইয়া বোর্ড বইয়ের কথা বলছেন, তার মানে আজকে থেকে আমি শুধুমাত্র বোর্ড বই পড়বো। ইয়েস, বোর্ড বই এমসিকিউ হয়ে গেল, কিন্তু অন্যান্য বই কি পড়বো না ভাইয়া? অন্যান্য বইও পড়তে হবে, অ্যাটলিস্ট একটা বই, বোর্ড বই প্লাস অন্য যে কোনো একটা বই, বাজারে যে কোনো একটা বই তুমি নিতে পারো। তারপর আবার অনেকের প্রশ্ন আসে, ভাইয়া এই বইটা ভালো নাকি ওই বইটা ভালো, এই বইটার ডিজাইনটা অনেক সুন্দর। ভাইয়া তোর যেটা ইচ্ছে পড়াশোনা কর, কোনো সমস্যা নাই, বাট এমসিকিউর জন্য মাস্ট বোর্ড বইটা একবার পড়বি, বাট এক্সপ্লেনেশনের জন্য একটু ডিটেলসে পড়ার জন্য অন্যান্য যে কোনো বই অ্যাটলিস্ট একটা তোমার যেটা ভালো লাগে ভাইয়া, তোমার যেটা ভালো লাগে ওটা পড়বা, দেখবা প্রিপারেশন অনেক বেশি ভালো করতে পারবা। ঠিক আছে, অনেক বেশি ভালো করতে পারবা। দ্বিতীয় যে জিনিসটা, ক্লাস শুরুর আগে প্রিপারেশন নিতে হবে। ভাইয়া তুমি অফলাইনে পড়ো, তুমি অনলাইনে পড়ো, তুমি একদম ব্যাচে পড়ো, তুমি বাগডুম ব্যাচে পড়ো, যেখানে পড়ো কোনো সমস্যা নাই। একটা জিনিস মনে রাখবা, যে কোনো সাবজেক্টের জন্য ক্লাস শুরুর আগে তুমি একটু প্রিপারেশন নিয়ে রাখবা। ঠিক আছে, এইটা কেন নিলে তুমি আসলে ম্যাক্সিমাম জিনিস ক্লাসরুমে বসে যাবে, মানে বুঝে যাবা আর কি, সত্যিকার অর্থে এটা বুঝবা। ধরো তুমি কোনো একটা অধ্যায় বলো, ধরলাম আমরা HTML এর যে অধ্যায়টা, ঠিক আছে, ওয়েব ডিজাইন, ওই অধ্যায় সম্পর্কে তুমি কিছুই জানো না। ধরো যে আগামীকাল ক্লাস আছে, হতে পারে তোমার কলেজে, হতে পারে তুমি যেখানে পড়ছো সেখানে, তুমি জাস্ট ক্লাস শুরুর আগে, মানে আগের দিন তুমি ওইটা নিয়ে একটু পড়ো, নিজে পড়ো ভাইয়া, তুমি কিছুই বুঝবা না। 100%-এর মধ্যে ধরো 30% বুঝছো, আর বাকি জিনিস বুঝো নাই, জাস্ট ভাই পড়ো, বিশ্বাস করো পড়ো। ওইটা পড়া তুমি আসলে ওই ক্লাসরুমে ঢুকো, দেখবা যে তুমি তখন স্যারের বা মেন্টরের পড়াটা কি লেভেলে বুঝতেছো। ঠিক আছে, তুমি জাস্ট এটা করে দেখো, যদি তোমার করে সুবিধা হয়, তুমি আমাকে এসে জানাও এই কমেন্টের সেকশনে যে ভাইয়া আমি এটা করে দেখছিলাম, আমি আগের থেকে ভালো বুঝতেছি। বিশ্বাস করেন ভাই, আগে আমার মাথার উপর দিয়ে যেত, মানে এরকম দিয়ে যেত, ঠিক আছে, মাথার উপর দিয়ে চলে যেত, মানে ধরতে পারতাম না। এটা তুমি আসলে লম্বা না খাটো তার জন্য না, তুমি এই কাজটা করো নাই দেখা এই জিনিসটা হয়। ঠিক আছে, তাই ক্লাস শুরুর আগে অবশ্যই ভালো মতো প্রিপারেশন নিতে হবে। এটা যদি নাও তাহলে দেখবা যে তুমি ক্লাসের জিনিস ক্লাসেই বুঝে গেছো। এরপরে কি আছে ভাইয়া, ক্লাসের সময় নোট করা। তোমরা কয়জনের নোট করো ভাইয়া? ক্লাসের সময় নোট করতে পারো, বা ক্লাস শেষেও করতে পারো, ক্লাস শেষেও করা যাবে, শেষেও, ঠিক আছে, ক্লাস শেষেও নোট করতে পারো। কয়জন নোট করো ভাইয়া? অনেকে বলবো ভাইয়া আমি এখন বড় হয়ে গেছি ভাইয়া, এখন কেন নোট করবো ভাইয়া? যারা যেটা এটা করো ভাইয়া, তুমি অনেক বড় হয়ে গেছো ভাইয়া, তুমি এইচএসসি তে ফেলও করতে পারো ভাইয়া। ঠিক আছে, এটা আমি তোমাকে খুব সুন্দর মতো করে বলি ভাইয়া, নোটগুলা করো, পরীক্ষার আগে তোমার কাজে লাগবে। প্রত্যেকটা জিনিসের তুমি যা বুঝছো ভাইয়া, কারো থেকে নোট দেখবে না ভাইয়া, বিশ্বাস করো ভাইয়া, কারো জিনিস ফলো করা লাগবে না। তুমি একটা টপিক বুঝছো ভাইয়া, তুমি যা বুঝছো ওইটা নিয়ে নোট করো, কারণ তুমি যা বুঝছো ওইটা তুমি পরীক্ষার আগে তো ওইটাই বুঝতে চাও, তাই না? তাই নোট করে রাখো, দেখবা যে পরীক্ষার আগে তোমার খুব কাজে লাগবে। আমি এই জিনিসটা করতাম, ঠিক আছে, খুব কাজে দেয়। ঠিক আছে, এইচএসসি আইসিটির জন্য সেম জিনিসটাই তোমার করা উচিত, নোট করবা। শুক্রবার শনিবার রিভিশন দেওয়া। কয়জন নিয়ম মাফিক রিভিশন দাও? এটাও যদি বুকে হাত রেখে বলতে বলি, আমার তো মনে হয় 50%ই বলে, মানে ভাইয়া সত্যিকার অর্থে আসলে আমি জানি না ভাই, রিভিশন তো দিতেও হয় নাকি, এরকম একটা জিনিস হবে, তাই না? আমি জানি রিভিশন তোমরা সহজে দিতে চাও না ভাই, একবার তো পড়েছিলাম আবার রিভিশন, ওটা তো এক্সামের আগেই যদি, এরকম যারা চিন্তা করো তাদের আসলে হয় না। বিশ্বাস করো, আমি তোমাকে একটা সহজ কথা বলি, পড়াশোনাটা এত কঠিন না, সত্যিকার অর্থে বলছি কঠিন না, আমরা জিনিসটাকে কঠিন বানাই। ঠিক আছে, তোমাকে আমি একটা সহজ কথা বলি, এই জিনিসটা করবা। ঠিক আছে, আমি আমার কলেজ লাইফে এই জিনিসটা করার ট্রাই করতাম, শুক্রবার শনিবার রিভিশন দেওয়া। তুমি যে কোনো একদিন রিভিশন দিবা। কি রিভিশন দিবা? ওই সপ্তাহের পড়াশোনা, ওই মানে আগের সপ্তাহ আর কি, ঠিক আছে, আগের সপ্তাহের যা যা পড়ছো, তোমার যেখানে যা যা পড়ানো হয়েছে আগের সপ্তাহে সকল কিছু রিভিশন দিবা শুক্রবার শনিবার। মানে ধরো যে আজকে থেকে মনে করো শুরু হলো, রবিবার থেকে শুরু হয়, তাই না? রবিবার থেকে বৃহস্পতিবার, শুক্রবার শনিবার আসবে, যে কোনো একদিন তোমার যেদিন মন চায়, সারা দিন আগের যেই মনে করো এই পুরো সপ্তাহে যা যা পড়ছো তার মধ্যে আমি জানি
30% থেকে 40%, কারো কারো ক্ষেত্রে 60%। বুঝছো বা মনে আছে? জাস্ট রিভিশন দাও ভাইয়া। বিশ্বাস কর ভাই, তুই পরীক্ষার আগে তুই আমারে অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিয়ে যাবি। তুই এটা বিশ্বাস করতেছিস না, এটা কর, দেখবি যে আল্লাহ কোনো প্যারাই লাগতেছে না পরীক্ষার আগে, কারণ আমি অলরেডি আমার মাথার মধ্যে সব জিনিস আছে। তখন আর ওই ঝামেলা লাগে না, তখন দেখবি ইজি স্মুথলি সব যাচ্ছে। শুক্রবার শনিবার এই যে রিভিশন দেওয়ার অভ্যেসটা গড়ে তোলা উচিত, ঠিক আছে? এটা প্লিজ করিস ভাইয়া। তোরা যদি এটা করিস দেখবি ভাইয়া তুই ভালো করতে পারছিস। বিশ্বাস কর তুই ভালো করতে পারবি, পরীক্ষার আগে তোর আসলে কোনো প্যারাই লাগবে না। এবং ভালো ভালো কলেজে এই জিনিসটা আর আসলে প্র্যাকটিস করানো হয়। ওদের তো আসলে মানে শুক্রবার শনিবার আসলে কলেজ তো খোলা থাকে না, বাট ওদের সারা সপ্তাহে এমন ভাবে পড়ানো হয়, আবার ওইটার উপর এক্সাম নেওয়া হয়, তো ওরা আসলে পড়াশোনার মধ্যেই থাকে, তো রিভিশনের মধ্যেই থাকে। তো যেহেতু তুমি যদি এরকম সুযোগ সুবিধা না পেয়ে থাকো, কোনো টেনশন নাই, শুক্রবার শনিবার নিজে নিজে রিভিশন দাও, বিভিন্ন জায়গায় এক্সাম দাও, দিতে পারো, তাতে তোমার আসলে প্রিপারেশনটা অনেক অনেক বেশি ভালো হবে। এইটুক না হয় বুঝলাম ভাইয়া, এরপরে তো লাস্টেরটা বলছেন বুঝে বুঝে অনুশীলন করা, সবাই এই কথা বলে, সবাই যেহেতু বলে তার মানে কি ঠিকই বলে, তাহলে তুমি আসলে এটা মানো কিনা সেটা হলো বড় কথা। বুঝে বুঝে অনুশীলন করতে হবে ভাইয়া। অনেকে শুধুমাত্র প্র্যাকটিস করার কথা বলে, ঠিক আছে, শুধু অনুশীলন করার কথা বলে। হ্যাঁ তুই অনুশীলন করবি, কিন্তু তুই বুঝোসই না, তাহলে হবে? তাহলে হবে না রে ভাইয়া। আমি তোকে একটা উদাহরণ দিই। নর্মালি তুই যদি যে কোনো মানে বই দেখিস, সেখানে শেখানো হয় মৌলিক গেট দিয়ে, ঠিক আছে, ন্যান গেট এবং মনে কর কি নর গেট, মানে কি ইউনিভার্সাল গেট। তো ইউনিভার্সাল গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, ইয়েস সবাই পড়ে যায়, ইয়েস তোরা পড়ছিস, কেউ না কেউ পড়ছিস, যারা একটু পড়াশোনা করিস তারা এটা মোটামুটি সবাই করছিস, পড়ছিস না? ইউনিভার্সাল গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, এই কারণে সেটাকে ইউনিভার্সাল গেট বলে। খুব মজা, পরীক্ষার হলে চলে আসে ন্যান গেট দিয়ে নর গেট বাস্তবায়ন, ইউনিভার্সাল গেট দিয়ে ইউনিভার্সাল গেটই বাস্তবায়ন। ভাইয়া এটা তো আসলে সিলেবাসে ছিল না, মজা ম্যাজিক হয়ে গেল। তো এরকম যাতে ম্যাজিক না হয়ে যায় এই কারণে বলতেছি বুঝে বুঝে অনুশীলন করা। এটা যদিও আমি একাডেমিক ক্লাসে খুব বারবার দেখাই দিচ্ছি যে কোন জায়গাগুলো থেকে এরকম মানে আসতে পারে, তো এই জিনিসগুলো তোমার বুঝতে হবে ভাইয়া। একটু যদি ট্রিক মেনে চলো তুমি এ প্লাস পাবা ভাইয়া, এ প্লাস পাবা ভাইয়া। জাস্ট এই ট্রিকগুলো মেনে চললে বুঝতে হবে ভাই কোথা থেকে কোশ্চেন আসে। তুমি যদি এগুলো বুঝে যাও একবার, তাহলে দেখবা তোমাকে এইচএসসি আইসিটিতে কেউ আটকাইতে পারবে না, কেউ না। আর ফেল তো দূরের কথা, বুঝতে পারছো তো? এই জিনিসগুলো যদি তুমি তোমার লাইফে ইন্টিগ্রেটেড করতে পারো, তাহলে তুই ভালো করবি ভাইয়া, বিশ্বাস করিস, তুই অবশ্যই ভালো করবি। তো আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, যে এই জিনিসগুলো যদি তুমি ফলো করো তাহলে ফেল দূরের কথা, তুমি এইচএসসি আইসিটিতে টপ করবা, বিশ্বাস করো। তোমরা এটাকে বলতে পারো অনেকটা এরকম যে ভাইয়া দেখা হবে ভালো রেজাল্ট করে, ঠিক আছে? তো ভালো রেজাল্ট করার পরে যখন তুমি এইচএসসি আইসিটিতে এইচএসসি পরীক্ষার সময় পরীক্ষা বসবা, সবকিছু তোমার কাছে পানি পানি মনে হবে। তো সেই কামনায় আজকে ভিডিও এখানে আমি শেষ করব, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই সময়টুকু পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো, হাসি খুশি থাকো। আসসালামু আলাইকুম।